একটার পর একটা তুই আমার চরম ক্ষতি করতে চলেছি। দক্ষিণ পাটন থেকে বাণিজ্য করবার পর সমস্ত কার্য সমাপ্ত করে ফিরে এসেছি চম্পকে। কি দেখলাম? ছয়টি সন্তানকে হারবার পরে আর একটি সন্তানকে আমি লাভ করেছি। পাবে না, পাবে না। আমার হাতে তুই কোনদিনের জন্য পুষ্পাঞ্জলি সকল আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে দেবে। চাঁদ সওদাগর যে সন্তানকে নিয়ে আজ মুখরিত হয়েছে সারাটি চম্পক, ভুলে যেতে চাই অতীতের কথা। দেখবো আমি আমার সন্তানকে শিক্ষায় দীক্ষায় পারিদর্শন করে তুলবো। আমার মতো সওদাগর হয়ে বাড়িতে করতে যাবে ওই দক্ষিণ পাটনে। রানী সনকা সাতটি সন্তান আর সদা সর্বদা চোখের অশ্রু বিসর্জন করে হা করে কেঁদে কেঁদে বলতো, প্রভু গো আমি মা হয়ে মা ডাকতে বঞ্চিত। আমি কি পেলাম? আমি কি? এই কনিষ্ঠ পুত্রের নাম ষষ্ঠকরণের পর আমি ওই ব্রাহ্মণকে ডেকে রেখেছি দুর্লভ চার মুখ দর্শনে সকল চম্পকের প্রজারা আনন্দে মুখরিত হয়। এও জেনে রাখিস কুচক্রিকারী, যতদিন আমার পক্ষে থাকবে এক বিন্দু রক্ত পাবে না তুমি আমার হাতে পুষ্পাঞ্জলি। সকল আশা আকাঙ্ক্ষা তোর ব্যক্ত করে দেওয়ার পর তাই তো আজ চম্পকের যে আসি ওই বড় সাবিত্রকে চাঁদ প্রতিদিন বন্ধুকে নিয়ে ফুলবাগানে খেলাধুলা করি। আজকেও আমি বন্ধুকে ডেকে ওই ফুলবাগানে খেলাধুলা করতে যাব, কিন্তু বন্ধু যে কোথায় যাই কোথায় থাকে আমি কিছু বুঝতে পারছি না। তাই ডাক দিয়ে দেখি কোথায় বন্ধু। আরে ও বন্ধু! আসছি বন্ধু, আসছি আসছি। কি ব্যাপার আমার বন্ধু এইভাবে করে ডাকছে কেন? কেন ডাকছি? তুমি আজকে এত হাসি খুশি কেন? আচ্ছা এখানে কি আছে গো? কোন জায়গায়? এই যে এখানে। এখানে কিছু নেই, কিছু নেই। কেন কি ধরে আছো তুমি? কোথায়? মানে তুমি ডাকবে তো আনন্দে আর কি দিয়েছিলে। তাই নাকি? তাই জানো বন্ধু আজকে খেলাধুলা করতে যাবে না? খেলাধুলা করতে যাবো না মানে? তুমি আমার সঙ্গের সাথী, আমি তোমার সঙ্গের সাথী। তোমার সঙ্গে খেলবো না তো কার সঙ্গে খেলবো? তাহলে বিলম্ব কেন? চলো। বেশ চলো, আর দেরি করব না। চলো বন্ধু। কিন্তু এইভাবে খেলতে গেলে হবে? তুমি একটা খেলার গান গাও, আর গান গাইতে গাইতে দুই বন্ধু ঠিক ফুলবাগানে খেলা খেলতে চলে যাবো। খেলার গান শুনবে? খেলার গান গাও। তাই নাকি? ঠিক আছে, তুমি যখন বলছো একখানা গান গাইতে গাইতে চলে যাবো আমরা ওই ফুলবাগানের মাঝে খেলাধুলা করতে, তাই না? গাবো? গাও না। হই আমরা বন্ধু দুজন, এটা তো সবাই জানে। শুধু দুজনে হ্যাঁ। জীবনের সুখী দুঃখ এসো না করি দুজনে। আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি।
আমরা বন্ধু দুজন, শুধু দুজনে জীবনের সুখ দুঃখ এসো না করি দুজনে। আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দি, আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দি। চলো চলো আশুক না যত ঝড়ে ঝঞ্ঝা তুফান, তবু মোর আগে যাব মিলনের গান। ঠিক বলেছো, চলো। আশুক না যত ঝড়ে ঝঞ্ঝা তুফান, তবু মোর আগে যাব মিলনের গান। মিলন হবে যুগে যুগে, আমরা মনে মনে। আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দি, আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দি, মঙ্গল দি, মঙ্গল দি। চলো। প্রেমের বাঁধনে বাঁধায়ে দুটি জীবন, ছাড়াছাড়ি হবে শুধু এলে যে মরণ। প্রেমের বাঁধনে বাঁধায়ে দুটি জীবন, ছাড়াছাড়ি হবে শুধু এলে যে মরণ। এই গানে হবে না কোনো দিন যে হাজার তারার মাঝে। আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দি। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, আমরা বন্ধু দুজন, শুধু দুজনে জীবনের সুখ দুঃখ এসো না করি দুজনে। আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দি, আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দি। দেবী আসিল রে, আসিল রে, দেবী আসিল রে, আসিল রে, দেবী আসিল রে। আসিল রে, দেবী আসিল রে,
রে একই না চম্পকনগরে ঘর চন্দ্রপতি সওদাগর আমার সঙ্গে বাদ করে নিরন্তর আমার কবিতার ছয় পুত্র মনে তবু তো দেবতী বলে না মানে আমারে একদিন সনিকা বেনানি পুষ্পাঞ্জলি দেয় মানে স্বর্ণ ঘাট দিয়া চন্দ্রধর অপমান করে ঘটে লাথি মারিয়া সেই দিন আমি চরম প্রতিজ্ঞা করেছি ওরে ওরে চম্পকধিপতি চার সদাগর ততদিন তুমি আমায় দেবী বলে মানবে না আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে না সদা সর্বদাই আমি তোমার পশ্চাতেই থাকবো শত চেষ্টা করবার পরেও চম্পকধিপতি চার সদাগরের হস্তে আমি আমার চরণে পুষ্পাঞ্জলি কিছুতেই আদায় করতে পেলাম না চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর নাবালক থেকে সুবালক হতে চলেছে এই 12 বছরের মধ্যে আমি যদি লক্ষ্মীন্দরের বিয়ে না দিতে পারি তাহলে আমার মহিমা প্রচার হবে না তাই আমি কি করব আমি নিজেদের মধ্যে বিবাদ লাগিয়ে দেব চাঁদের সন্তানের অঙ্গে আমি কলঙ্কের কালি লেপন করে দেব আমি দেখতে চাই চন্দ্রধর তুমি তোমার সন্তানের বিবাহ না দিয়ে কি করে থাকতে পারো ওই চম্পকের প্রাসাদে আমি স্বপ্ন জানাবো লক্ষ্মীন্দরকে তার শিহরে বসে কুস্বপ্ন অপর থেকে স্বপ্ন দেব লক্ষ্মীন্দরের মামিমা কৌশল্যাকে তাকে যদি স্বপ্ন দিয়ে নিয়ে যায় ওই মান সরোবরে স্নানের ঘাটে সেখানে যাবে লক্ষ্মীন্দর তার অঙ্গে কালি লেপন করে দেবে তাই তো আমি আমার সিজুয়া থেকে দেখব ওরে চন্দ্রধর তুমি পুত্রের বিবাহ না দিয়ে কি করে থাকতে পারো চম্পকের প্রাসাদে আমার সন্তান বলে কেউ নেই সত্যি সন্তান না যদি থাকে নারীদের তাদের যে কি মনের ব্যথা একমাত্র নারীরাই জানে ভগবান আমার এমন সুখ দিয়েছে যে সর্বস্ব পেয়েও আমি সর্বস্ব হারা সন্তানহীনা নারী আমি সকলেই আমায় বন্ধা নারী বলে হে ঠাকুর তুমি এই বন্ধা ডাক থেকে তুমি আমায় বঞ্চিত করতে পারো না তুমি নাকি কৃপাময় তুমি নাকি জগতের অধীশ্বর যোগী সত্যি তুমি ভগবান বলে থাকো তুমি কি আমার দিকে চেয়ে থাকো না তুমি কি একটি বারে চেয়ে দেখতে পারো না ঠাকুর না না অনেক দিন রজনী হলো আমি কিছুক্ষণ বিশ্রাম করি রজনী প্রভাতে আবার আমায় ঠাকুর মন্দিরে গিয়ে আমায় আরাধনা করতে হবে এই তো আমি চলে এসেছি কৌশল্যার শিহরে তার শিহরে বসে আমি স্বপ্ন জানাই না কেন কৌশল্যা তুমি আর ঘুমিয়ে থেকো না তুমি না বন্ধা চাও যদি মান সরোবরে স্নানের ঘাটে স্নান করতে যদি স্নান করো মান সরোবরে তোমার বন্ধা নাম ঘুচে যাবে স্বামীর সোহাগিনী হবে পুত্র লাভ করবে তাই ঘুমিয়ে থেকো না প্রভাতে যাও তুমি মান সরোবরে স্নান করতে এই বলে আমি তোমায় জানালাম স্বপ্ন।
কে কে আমায় বলে গেল? কে কে? ওরে কৌশলার নিদ্রায় মগ্ন হয়ে থেকো না। তুমি মান সরোবরে যাও স্নান করতে, তুমি সন্তান লাভ করতে পারবে। শুনেছি গুরুজনের মুখে পরের স্বপ্ন নাকি সত্য হয়। দেরি নয়, এই মুহূর্তে আমি দাসীগণকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই দিঘিতে স্নান করতে। তাই আর দেরি নয়, এই মুহূর্তে স্নান করে সামগ্রী জোগাড় করে নিয়ে আমি ছুটে যাব। সন্তান যদি পাই, আমি মা ডাক শুনতে পাবো, আমি বন্ধা নারী থেকে আমি মুক্তি পাবো। কোথায় ও মা দাসী? প্রণাম হয় রানীমা। রাজমা, আপনি তুমি আমাকে ডেকেছেন? আরে আপনি তুমি মানে আপনি বলতে হয়। ও তাই? হ্যাঁ, রানীমা বলেন তো আপনি কেন ডেকেছেন? আমি ডেকেছি তোমাকে স্নান করতে নিয়ে যাব। এমা, স্নান করতে? হ্যাঁ। রানীমা এত ঠান্ডার মধ্যে যেতে পারবো না। কেন? এত ঠান্ডার মধ্যে মরে যাবো। ও, ঠান্ডায় স্নান করলে তুমি মরে যাবে? হ্যাঁ। শোনো দাসী, কি? স্নান না করলে কোনো দেব দেবীদেরকে পুজো করা যায় না। তাই বুঝি? হ্যাঁ, দেরি নয়, চলো। নিশি প্রভাত হতে আর ক্ষণেক বাকি রয়েছে। আমরা এই প্রভাত কালেই ছুটে যাব ওই মান সরোবরে। রানীমা, আ, আচ্ছা কেন যেতে চাইছেন ওই মান সরোবরে? সেখানে স্নান যদি করি না, আমি একটি সন্তান লাভ করতে পারবো, আমি মা ডাক শুনতে পাবো। কত আনন্দ! এমা, হ্যাঁ হ্যাঁ। আমাকেও মা বলবে তাহলে? আরে তুমি দাসী, তোমাকে দিদি বলবে, তুমি ভাই বলবে। ও, আমি সন্তান লাভ করব না, আমি ভাই লাভ করব? এমা, তাহলে শোনো, যা স্নান করার জন্য সামগ্রী লাগে হ্যাঁ। সবকিছু জোগাড় করে নিয়ে আমার সঙ্গে চলো, অগ্রসর হই সেই সাগরে স্নান করতে। বেশ রানীমা, তাই হবে, চলে। তাই তো বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে শরীর খাটা মাত্র ক্লান্ত হয়ে পড়েছে। নিশি যেন ঘনিয়ে এসেছে, তাই বিলম্ব না করে আমার জন্য সুন্দর করে জননী মনে শয্যা পেতে দিয়েছে। আমি ক্ষণক্ষণের জন্য শয্যায় বিশ্রাম নেব। প্রভাত হলে আবার যাব বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে। আমি শয্যা বিশ্রাম করি না কেন? এই তো আমি চলে এসেছি লক্ষিন্দরের শহরে। তার শহরে বসে আমি স্বপ্ন জানাই না কেন। জাগো জাগো লক্ষিন্দর জাগো, শোনো শোনো লক্ষিন্দর, কত নিদ্রা যাও, শহরে আসে আছে চক্ষু মেলে চাও। প্রভাতে যদি যাও মান সরোবর স্নানের ঘাটে, যেই রূপসীর সঙ্গে তোমার পথে সাক্ষাৎ হয়েছিল, সেই রূপসী আমি তোমায় স্বপ্ন যোগে জানাই। যদি পারো তুমি আমায় চিনে নিও, সেখানে হবে আমাদের প্রেমের আদান প্রদান। একে আমি স্বপ্ন দেখলাম। আজ যেন আমার কর্ণে কহরে কে যেন পৌঁছে দিল। রে লক্ষিন্দর, নিশ্চিন্ত ভাবে তুমি ঘুমিয়ে রয়েছো শয্যাতে। প্রতিদিন তুমি যাও সেই বন্ধুদের সঙ্গে নিয়ে ফুল বাগানে খেলাধুলা করতে। প্রভাতে যদি ফুল বাগানে খেলাধুলা না করে তুমি যদি যাও সে মান সরোবরে খেলাধুলা করতে, তাহলে এক রূপসীর সঙ্গে হবে তোমার সাক্ষাৎ। না না না, রূপসী তো সেই অন্য কেউ নয়। আমি যেন সত্যি ভুলে গেছিলাম। যেদিন পাঠশালা থেকে গৃহে ফিরে আসছিলাম, সেদিনই প্রথম যে সোনা বলে একটি মেয়ে যেন আমাকে বিয়ে বলে উন্মাদ করে তুলেছিল। আমাকে কথা দিয়েছিল সে দেবে আমাকে প্রেমের আদান প্রদান। তারপর থেকে যেন আমার হস্তে তুলে দিয়েছিল স্বর্ণপাড়া গরুর বাটল। ওই গরুর বাটল হস্তে পেয়ে যেন আমি সেই সোনার কথা ভুলে গেছিলাম। ওকে সোনা,
সত্যি সত্যি আমি যেন তোমার কথা বিস্মরণ হয়ে গেছিলাম। পুনরায় যখন তুমি আমাকে স্বপ্ন যোগে জানিয়ে দিয়েছো, আমি আর বিলম্ব করব না। প্রভাত হলে বন্ধুকে সঙ্গে করে নিয়ে যাবো সে মান সরোবরে। ওই মান সরোবরে তোমাকে আমি বিবাহ করে নিয়ে আসবো সেই আমার রাজ চম্পকনগরে। তবে এই তো যেন প্রভাত হয়ে এসেছে, আমি আর বিলম্ব করব না। জানি না রয়েছে কোথায় আমার বন্ধু। বন্ধুকে এই মুহূর্তে ডাক দিয়ে বন্ধুকে সঙ্গে করে নিয়ে যাবো সেই মান সরোবরে। তাই বন্ধুকে দেখে দেখি কোথায় বন্ধু। আরে ও বন্ধু, আসি বন্ধু আসি। আচ্ছা বলো তো, এই তো আমরা খেলাধুলা করে এসে ঘুমালাম, আর নিশি প্রভাত না হতে হতে তুমি এইভাবে করে চিৎকার করে এই চেয়ে দেখো না বন্ধু, আজ যেন নিশি প্রভাত হয়ে গেছে। সত্যি তো, আমি বুঝতেই পারিনি। বুঝতে পারো নি? আগে না। কিন্তু আমি কেন ডাকলাম জানো? জানি। প্রতিদিন জানি। তুমি জানো? জানিবে না মানে? তুমি আমি কেন তোমায় ডাকলাম তুমি জানো? জানি। আচ্ছা কেন ডাকলাম বন্ধু বলো তো? তুমি আগে বলো, তারপর আমি ঠিক। ওই এটাই আমাকে ভালো লাগছে না। বলে কেন ডাকলাম তুমি জানো? বলছে হ্যাঁ আমি জানি। তো তুমি তো বললে আমি কেন ডাকলাম জানি, তো আমি বলছি জানি, তো তুমি বলো আমি বলে। আমি আগে বলবো তারপরে। তুমি না বললে আমি কি করে বলবো? প্রতিদিন আমরা ফুলবাগানে খেলাধুলা করতে যাই। আচ্ছা, কিন্তু আজকে ফুলবাগানে খেলাধুলা করতে যাব না বন্ধু। তাহলে কোন জায়গায় যাব? আজকে যাব সেই দিঘি সরোবরে। দিঘি সরোবর? ওই দিঘি সরোবরের তীরে আমরা দুই বন্ধু মিলে খেলাধুলা করব। কেন জানো বন্ধু? কেন কেন? ওই দিঘি সরোবরের যেন শীতল হাওয়া আমার যেন মনে পড়ে বন্ধু। ওই শীতল হাওয়ায় খাওয়ার জন্য যাবো সেই দিঘি সরোবরের তীরে আমরা দুই বন্ধু মিলে খেলাধুলা করতে। বাহ, কত সুন্দর কথা। ঠিক আছে, তুমি যখন বলছো তো তোমার কথাই কি নাই যে পারি আমি। তাহলে বিলম্ব না করে চলো। ঠিক আছে, চলো এসো চলো, বন্ধু। আর দেরি করব না। আরে ও বন্ধু, আমি শুনেছি দিঘি সরোবর অনেক দূর। হ্যাঁ অনেক দূরের পথ গেলে পরে এমনি ভাবে যাওয়া যায় না। আমি বুঝতে পেরেছি, তার মানে তুমি গান শুনবে। আমি মনে মনে ভাবছিলাম একটা গান গাইলে খুব ভালো হতো। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে বন্ধু, তাহলে চলো একখানা গান গাইতে গাইতে আমরা চলে যাবো সেদিকে সরোবরের তীরে। আর দেরি করব না। আরে বোঝে না কি মনটাকে, আচ্ছা, কি করে বোঝা ও বুঝাতেই পারছো না। এই হৃদয়ে সে গান গান তারি ভাষারা বন্ধু বন্ধু
বলুন রানীমা। স্নান করবার জন্য কি কি নিয়েছো তুমি? অনেক কিছু নিয়েছি। অনেক কিছু নিয়েছো। দেখাবো? দেখাও দেখাও। এই যে কলস নিয়ে এসেছি আপনার জন্য। আমার জন্য কলস? হ্যাঁ। বাহ। আর কি আছে? রানীমা আমি তো বালতি নিয়ে এসেছি। বালতি? হ্যাঁ, আর একটা জিনিস নিয়ে এসেছি। কি কি? জানেন রানীমা, আরে বলো না। একজন আমাকে ভালোবাসে। তোমায়? হ্যাঁ। কে? কে জানেন? কে বলো? সুবাস। সুভাষ। হ্যাঁ, ভালোবেসে আমাকে কি দিয়েছে জানেন? এই যে অক্ষয় কোম্পানি সাবান। সাবান? হ্যাঁ, এই সাবান লাগালে একদম পরিষ্কার হয়ে যাওয়া যায়। বুঝতে পেরেছি। মাখবেন নাকি? না না, এই সাবান আমি কোনোদিনও দেখিনি। রানীমা এখানে পাওয়া যায় না, বাংলাদেশে। বাংলাদেশে? হ্যাঁ। বাহ, তাহলে সত্যি তোমাকে ভালোবেসেই দিয়েছে। ভালোবেসে। হ্যাঁ, চলেন রানীমা। চলো। কিন্তু দাসী, কি? এত দূর পথ যাব, আমি বলছিলাম কি তোমার মুখে একটি গান শুনি, গান শুনতে শুনতে চলে যাব। তাই বুঝি? বেশ। গাও, তাই গাও। কাকহতে কলসিনিয়া নদীর ঘাট যখন আসিয়া ওই না বাথান তুলিছেন কদম তলা ওই না না গরুসিয়া। কাকহতে কলসিনিয়া নদীর ঘাট যখন আসিয়া না বাতান তুলিছেন কদম তলা ওই না না গরুসিয়া। ওই না বাতান তুলিছেন কদম তলা ওই না না গরুসিয়া। বাহ, তোমার গান। রানীমা। হ্যাঁ হ্যাঁ, আর কত দূর? আর বেশি দূর নয়,
এই দেখো সম্মুখে দিকে সামনে এখানেই স্নান করবো আমরা। রানীমা বলো বলো, একটু কথা বলবো? এগুলা কি গো? এগুলো হ্যাঁ, ওই যে দেখা যায়। আরে এগুলো কি তুমি চিনতে পারছো না? না তো। অনেক রাজহাঁস বসে রয়েছে, অনেক জলে মানে অনেক কিছুই থাকে আর কি। রানীমা বলো, তাহলে একটা রাজহাঁস দাও না। নেবে? হ্যাঁ। আরে ওদের ধরতে পারবে না তো? এমা ধরতে পারবো না। না না, শোনো শোনো, বলো। ওদের ধরা বাদ দিয়ে চলো স্নান করবো। কিন্তু একটি কথা দাসি, কি? আমি যে নিশিযোগে স্বপ্ন দেখলাম, আমার স্বপ্ন ব্যথা হয়ে গেল। আহা, আসলে বলে না, স্বপ্নের কথা যেমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতোই চলে যায়। আমার জীবনটাই এমনই, আশায় আশায় দিন কেটে যায়। রানীমা বলো। এমন কি স্বপ্ন দেখেছেন? খুলে না বললে কি করে বুঝতে পারবো? কেন তোমায় বলিনি যে আমি দিঘি সরোবরে গেলে আমি সন্তান লাভ করতে পারবো? ও তাই? হ্যাঁ দাসি। রানীমা আমিও তো স্বপ্ন দেখেছি। কি? আমি যদি দিঘি সরোবরে যাই তাহলে প্রফুল্লকে পাই। কি পাবে? প্রফুল্ল, ওই যে প্রফুল্ল আছে না, সে আমাকে স্বপ্ন দিয়েছে। তুমি স্বপ্ন দেখতে পেয়েছো? হ্যাঁ। ঠিক আছে, শোনো দাসি, বলো। এই স্নান করে নিচ্ছি, তুমি একটু দেখো, তারপর তুমি স্নান করবে। কেমন? ঠিক আছে ঠিক আছে। না তুমি আগে স্নান করবে। এক কাজ করো, আমি বসে আছি, তুমি না, না, কলসটা আমার মেজে দাও। রানীমা আমি কলসটা মেজে দিচ্ছি, আপনি স্নান করেন। বেশ, মাজো। মাজবো? হ্যাঁ মাজো। রানীমা এখানে তো কিছুই নিয়ে আসিনি, তো হাত দিয়ে মেজে দিই। হাত দিয়ে না তো কি না, পা দিয়ে মাজো? পা দিয়ে মাজবো? আরে না, তাহলে? কলসকে হাত দিয়ে মাজতে হয়। তাই? ঠিক আছে। जिंदगी ना टूटे मुड़ी, प्यार करना बूढ़ा बूढ़ी। जिंदगी ना टूटे मुड़ी, प्यार करना बूढ़ा बूढ़ी। জলকে পা দিয়ে সরাতে হয়? মা গঙ্গা আছে জলে, হাত দিয়ে সরাবে না, কলস দিয়ে সরিয়ে জল নাও। তাই? তোমাকে যে কি খেয়ে মানুষ রানীমা, এই জলে দেখছি অনেক নোংরা, তো একটু পা দিয়ে করছি। ঠিক আছে। ও কলসের পিছন দিক দিয়ে করবো? ঠিক আছে। তুমি স্নান করবে না? অবশ্যই। না স্নান করো। রানীমা জানেন আমার ইচ্ছা হয় না স্নান করার। আরে স্নান না করলে তুমি আমার সঙ্গে যাবে কি করে? ও নিয়ে যাবে না? না, ঠিক আছে স্নান করো। আমি তাহলে স্নান সেরে নিচ্ছি, কেমন? ঠিক আছে, স্নান করেন। একটু দিয়েছে ভালোবেসে, একটু মেখে নেই, দেখি কেমন লাগে। রানীমা দেখবেন ওই সুভাষ ছেলেটা ভালো না, আমাকে না দেখতে পেলে শুধু চোখ মারে। তোমাকে সুভাষ চোখ মারে, প্রফুল্ল চোখ মারে, এগুলো কি ব্যবসা পেয়েছো? না রানীমা একটু দেখবেন, যদি দেখতে পায় না হয়তো ঢিল ছুটতে পারে। কেউ নেই এখানে, কে মারবে তোমাকে? আমি মাত্র ওষুধ রয়েছে। একটু দেখবেন। ঠিক আছে, সাবধানে। আমি স্নান করছি। দাসী বেশি স্নান করো না। রানীমা একটু সাবানটা মাখতে দিবেন না? ঠিক আছে। এমা কোন ছোড়াটাই? রানীমা কি ওইভাবে চালক করছে? এখানে কেউ নেই, পাখির আওয়াজ ছাড়া কিচ্ছু শুনতে পাবে না। যা শুনতে পাবে সব পাখির শব্দ। পাখি ডাকে যেমন, তুমি তো সব পাখির শব্দ বুঝতে পারো না, মানুষের মতো কোনো পাখি ডাকে। তাই? ঠিক আছে, একটু দেখবেন। ভালো করে একটু মেখে নিন, কোনোদিন তো আসতে পারি না।
রানীমা একটু দাঁড়া, আমি চুলটা ছেড়ে দেই। ঠিক আছে, ঝাড়ো মা, চুল ঝাড়ো। কাটা মারতে নেই, পিন লাগাবে শাড়িতে, তাহলে ঠিক থাকবে। চুলে আবার থুতু দেয় নাকি মানুষ? এমা, রানীমা আপনি জানেন না? না। জানেন, আমার মা বলেছে কি? বেটি অনেক ছেলে তোর দিকে অনেক নজর দেয়, একটু চুলে থুতু দিবি, তাহলে কেউ নজর লাগবে না। তাই বুঝি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। রানীমা, হ্যাঁ। আপনি স্নান করলেন? স্নান করেছি, এখন জল ভরেই চলে যাবো। ঠিক আছে চলেন। নাও, তুমি বালতিতে জল ভরে নাও, এই যে তোমার ক্লিপ করে দাও। বন্ধু, নাও। তোমাকে আমি বলে নিয়েছি, এই দেখো আমি যার জন্য এই ঘাটের মাঝে এসেছি সেই সুন্দরী যেন আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ চলেন। হ্যাঁ বন্ধু, এই চাই তো খুব যেন জল ভরছে আজকে, যেন আমার স্বপ্ন সফল হয়েছে গো। আমি যে গত নিশি যখন স্বপ্ন দেখেছিলাম, আমি সত্যিকারই আজকে স্বপ্ন যেন আমার বাস্তবে পরিণত হয়েছে। আরে জল ভরসু দড়ি কন্যা গো, এই কোন ছোড়াটে? আরে ও কন্যা জলে না দাও ঢে, হাসি মুখে গগো কথা সঙ্গে নেই মোরকে কন্যা গো। নিশি যোগে স্বপ্ন দেখে গো, আরে ও কুমার এলাম সরোবরে, হ্যাঁ, হ্যাঁ। তোমার সঙ্গে কথা কইতে প্রাণে লাগে ভয় কুমার গো। আর নিশি যোগে স্বপ্ন কন্যা গো, আরে ও কন্যা দিয়েছিলে মোরে, হাসি মুখে দেবে আলিঙ্গন এ না সরোবরে কন্যা গো। তুমি এমন কথা আমায় বলতে পারলে? হ্যাঁ, কোথায় তোমার বাড়ি কুমার গো? আমার বাড়ি? আরে ও কুমার কি বা পরিচয়, কে বা তোমার পিতা মাতা, কি নাম তোমার কুমার গো? আমার পরিচয়?
চম্পলাতে বাড়ি আমার গো, আরে ও কন্যা চম্পলাতে থাকি, পিতা নাম হয় চম্পাদাগরে, আমি লক্ষিন্দর কন্যা গো। যা পরিচয় দিলে এগুলো সত্যি? হ্যাঁ তুমি লক্ষিন্দর? আমি লক্ষিন্দর। এমা রানীমা, হ্যাঁ। এটাই লক্ষ্মী বান্দর। এই, আরে লক্ষিন্দর আমার ননদির ছেলে। তোমাকে আমি বলেছিলাম না যে আমি লক্ষিন্দরকে আমি দেখে এসেছি? এত বড়, আয় আয় একটু চুমু খেয়ে নে। ছি, কি অসভ্য মেয়ে রে বাবা। আমার ভাই না, মেয়েটার মুখ দিয়ে গন্ধ বাইরে হয়েছে। লক্ষিন্দর, হ্যাঁ তুমি হয়তো আমায় চেনো না, হ্যাঁ, তাই এমন করে তুমি আমায় বলছো। পথ ছেড়ে দাও, আমাদের যেতে দাও বাবা। তোমাদের যেতে দেবো? হ্যাঁ। কিন্তু তুমি হয়তো জানো না সুন্দরী, সুন্দরী, আমি যে গত নিশি যোগে স্বপ্ন দেখার পরে এসেছি এইদিকে সরোবরের তীরে, শুধুমাত্র তুমি আমাকে প্রেম আলিঙ্গন দেবে বলে। না লক্ষিন্দর, তাই জানো, লক্ষা, যতক্ষণ পর্যন্ত এইদিকে সরোবরের তীরে আমাকে প্রেম আলিঙ্গন না দেবে, আমার যে স্বপ্ন বাস্তবে পরিণত হবে না, আমার যে মনের আশা পূর্ণ হবে না সুন্দরী। তাই এসো, একটিবার কাছে এসে তুমি আমার পাশে বসে তুমি আমাকে দাও প্রেম আলিঙ্গন। না লক্ষাই না, এমন কথা বলতে নেই। ও তুমি কাছে এসে আমার পাশে বসে লক্ষাই, দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। আমাকে আলিঙ্গন দাও না, একটিবার তুমি আমার কাছে এসো, এসো, এসো। দাও গো আলিঙ্গন প্রিয়, জুড়াই গো জীবন। দাও গো আলিঙ্গন প্রিয়, জুড়াই গো জীবন। কাছে এসো, তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো, একটু আমার কাছে এসে সুন্দরী, এসো দাও, এসো। কামেতে কাতর দুই চেয়ে কামেতে কাতর দুই তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি এসো, এসো সুন্দরী, এসো, একটিবার তুমি আমার কাছে এসো। না, পথ ছেড়ে দাও ওরে নন্দির বালা, বেলা অধিক
দেবী হয় লখাই রে নারী হর বাপে কত কে মারা গেল জানো নারী হরা পাপে মরে লঙ্কার রাবণ ওরে নারী হরা পাপে মরে রাজা দুঃশাসন আমার পথ ছেড়ে দাও লখাই একটিবার ছেড়ে দাও পথ ছেড়ে দেবো? হ্যাঁ কিন্তু তুমি ভাবলে কি করে যে স্বইচ্ছায় তোমার পথ ছেড়ে দেবো? আমি তো তোমার পথ ছেড়ে দেওয়ার জন্য তোমার পথ রোধ করিনি সুন্দরী। আমি যে শুধুমাত্র আমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য আমি তোমার পথ রোধ করেছি। আমি যে তোমাকে কাছে পাওয়ার জন্য তোমার পথ রোধ করেছি। আমি শুধু তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন নেব বলে আমি পথ রোধ করেছি। দাসী ও দাসী তুমি আমায় রক্ষা করো হয়তো আজকে দিনে তার আমার পথ ছেড়ে দেবে না তুমি ছাড়া কেউ নেই কিন্তু জানো সুন্দরী, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে প্রেম আলিঙ্গন না দেবে আমি যে তোমাকে কিছুতে এই পথ ছেড়ে দেবো না। তাই এসো এসো একটিবার তুমি আমার কাছে এসো, আমাকে তুমি দাও প্রেম আলিঙ্গন। আরে দেহ দেহ ও সুন্দরী প্রেমী আলিঙ্গন এসো, তোমায় বউ সাজিয়ে লয়ে যাবো চম্পলা নাম। আরে দেহ দেহ ও সুন্দরী প্রেমী আলিঙ্গন। শোনো সুন্দরী, বলো এখনো তোমার সময় রয়েছে। একটিবার তুমি এই ঘাটের মাঝে তুমি আমাকে দাও প্রেম আলিঙ্গন। না দেবে না? না লখাই তুমি যদি আমাকে স্বইচ্ছা প্রেম আলিঙ্গন না দাও আমি কি করবো জানো? কি করবে? আরে ছিড়ব শাড়ির অঞ্চল এলাই আরে ছিড়ব শাড়ির অঞ্চল এলাই বুকে, তোমায় বউ সাজিয়ে লয়ে যাবো চম্পলা নাম। আর ছিড়ব গলার হার ভাসাইব জলে, আর দেহ দেহ ও সুন্দরী প্রেমী আলিঙ্গন। এখন তুমি আমাকে প্রেম আলিঙ্গন দেবে না? না লখাই না কিন্তু তুমি যদি আমাকে প্রেম আলিঙ্গন না দাও আর কি করবো জানো? আর কি করবো? আরে ভাঙিব কাঙ্ক্ষের মালো ভাসাইব জলে, আর দেখো দেখো ও সুন্দরী কাঙ্ক্ষের কলো। ও তোমারি হেরি বদ হরষিত মন তোমারি। এসো, এসো। সে কি আজ আমি যে কর্ম করছি বন্ধু, কি ঠাকুর আজকে দিনে সর্বনাশ হয়ে গেল না না এই প্রাণকে আমি আর বাঁচিয়ে রাখবো না এই মুহূর্তে পাপিষ্ঠ প্রাণকে আমি বিসর্জন করব দাসী তুমি কাঁদছো কেন কি হয়েছে দাসী রে আমায় ক্ষমা করো মা আমার জন্য সবকিছু সর্বনাশ হয়ে গেছে আমি তোমায় না নিয়ে আসতে গেলে হয়তো তুমি এই বিপদে পড়তে না বলো দাসী এখন এই পাপী মুখ নিয়ে আমরা কি করে ঘিরে ফিরবো রানীমা বলো আমার কাছে যুক্তি রয়েছে। কি যুক্তি আপনার ওটা ভাগনা ঠাকুর না? হ্যাঁ চলে রাজগিরি। রাজগিরে গিয়ে কি হবে কি হবে সেখানে কি হবে? হ্যাঁ সেখানে তার মায়ের কাছে আমরা আবেদন জানাবো। দাসী রে তার মাকে যদি বলি যে আমার ভাগিনা আজকে দিন আমার মান সম্মান শেষ করেছে তার মাকে বিশ্বাস করবে কেন করবে না? লখাই তো না ভালো কিন্তু সে লখাই এমন চরিত্র করবে আমার সঙ্গে আমি কখনো ভাবতেও পারিনি ঠিক আছে তুমি যখন বলছো আমায় নিয়ে চলো সে ওই চম্পক নগরে বেশ চলো চলো আরেকটা জিনিস রানীমা, হ্যাঁ
গেছে, কিন্তু এতক্ষণ ধরে কেন ফিরে আসলো না? আমার এই সন্তানকে ছাড়া আমি যে একই বস্তু আমি থাকতে পারি না, কারণ একে মাত্র সন্তানকে পেয়ে এই সারাটি চম্পা নগরে আছি, আমি আনন্দে রয়েছি। এক এক করে আমার ছটি সন্তানের কথা আমি ভুলে গেছি। রানীমা, হ্যাঁ, আর কত দূর? এই তো সম্মুখে যে প্রাসাদটি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের ঠিক ননদ। আছে, আসেন। আরে ডাক দাও। ও ডাকবো? এই বাড়ি, বাড়ি। হ্যাঁ? বাড়ি বললে কেউ সাড়া দেবে? বলো যে বাড়িতে কেউ আছো গো। ও গো বলবো আমার? হ্যাঁ, ঠিক আছে। বাড়িতে কেউ আছো গো? কে? দরজা খোলা আছে, ভেতরে এসো। ও খোলা আছে? ঠিক আছে। রানীমা, দরজা খোলা আছে। যাও ভিতরে গিয়ে ঠিক আছে। প্রণাম মা, লক্ষ্মীপতি মা, প্রণাম। তুমি কে? এমা, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারলেন না? না, আমি হলাম দাসী। দাসী? কোন দাসী? কোন দাসী? কারখানার দাসী। ও, আপনার বৌদি রয়েছে না, হ্যাঁ রে। তার দাসী। এবার চিনতে পারলেন? আচ্ছা, তুমি একা এসেছো? না না, আপনার পুত্রবধূ সঙ্গে নিয়ে এসেছি। কেন? আমার ছটি পুত্রবধূ আমার ঘরে রয়েছে। রানীমা, হয়তো আপনি বুঝতে পারছেন না, আমি কনিষ্ঠ পুত্রবধূকে নিয়ে এসেছি। দাসী, এটি হচ্ছে রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদে সাবধানে কথা বলবে। রানীমা, আমি কে তো আছে? তুমি ভিতরে নিয়ে এসো, যাও। ঠিক আছে। রানীমা, ঘোমটাটা একটু বড় করে দেন। বড় করে দেব। হ্যাঁ, যদি না চিনতে পারে আর প্রণাম জানাবেন। বরণ ডালা সজ্জিত করে নিয়ে আসেন। কে? আমার ঘরে মুখ থেকে আছো? এ কি বলতে তুমি? বৌদি ডাক শুনতে আমার খুব ভালো লাগছে না। কেন? আমাকে যদি পুত্রবধূ বলো তাহলে আরো বেশি ভালো লাগবে। না না না, বৌদি। তুমি আমার সঙ্গে রহস্য করো না। কতদিন পরে আসলে, বসো। না ননদি, আমি বসবার জন্য তোমাদের প্রাসাদে আমি আসিনি। কেন? আমি জানতে চাইছি তুমি লক্ষিন্দরের মা। লক্ষিন্দর কোথায় গেছে বলো তো? কেন হঠাৎ করে এসে আমার সন্তানের কথা? হ্যাঁ, আমার সন্তান তো তার বন্ধুকে নিয়ে খেলাধুলায় মত্ত রয়েছে। সে খেলাধুলো করতে যায়নি, তবে সে আমার সঙ্গে সে রাসলীলা করবার জন্য গেছিল আমার মান সম্মানকে। হ্যাঁ হ্যাঁ, না বধি না, এমন কথা বলো না। আমার এই নাবালকের সন্তান, আমার এই সন্তানকে পেয়ে আমি সারাদিন চম্পলা নগরে আমি তার মুখ পানি চেয়ে আমি বেঁচে রয়েছি। তুমি এমন করে আমার এই সন্তানের তুমি কলঙ্ক দিয়ে আমার এই সন্তানের তুমি লেপন করে দিও না। ননদি, তোমার সন্তানে আমি কলঙ্ক দিতে আসিনি। তোমার সন্তান যে কর্ম করেছে তারই ফল দিতে এসেছি তোমাদের এই গৃহ মাঝে। আচ্ছা, বলতে পারো বধূ, তুমি তো তার মামিমা। মামিমা তো মায়ের সমান। হ্যাঁ, সন্তানে যদি মায়ের কাছে আদর চায়, আদর ভালোবাসা চাই, মা কি সে দেবে না? ননদি, আদর ভালোবাসা স্নেহ মায়া মমতা সেগুলো আলাদা। তোমার সন্তান যে আমার কাছে চাইতে এসেছিল সে আদর ভালোবাসা নয়, তবে কি? আমার মান সম্মানকে চাইতে নিয়ে এসেছিল। সে আমার মান সম্মানকে ধূলিসাৎ করে দিয়েছে। এ কি বলছো বধূ? দেখছো আমার অঙ্গ দেখো, তাহলে ঠিক বুঝতে পারবে। আচ্ছা বলো তো, আমার সন্তান এমন কি অন্যায় করেছে তোমার প্রতি? শুনবে? তাহলে শোনো, আমি বলছি। হ্যাঁ, বলেন রানীমা। ও কি ননদি, এ কি তোমার ছেলে ব্যবহার? ও কি ছেলের ব্যবহার
শান্তির অঞ্চল ভাঙিল কাহের কলস গো। ও কি নদী পথ মাঝে করে অপমান, ও কি বৌদি, বলো। তুমি মনে কোনো দুঃখ নিও না। তোমার একটি শাড়ি নয় ছিঁড়ে দিয়েছি, হ্যাঁ, আমি আবার তোমায় ডবল শাড়ি দিব। তোমার এই কাকের কলস ভেঙেছে, আমি কাকের কলস আমি দিব। তাই বুঝি? কিন্তু ননদি সব কিনে দিতে পারবে, আমার মান সম্মান কি কিনে দিতে পারবে? বৌদি, ননদি আজকে লক্ষিন্দর যে কুকর্ম করেছে তার মাইমা বলে তা তোমার কাছে এসেছি আমি বলতে। তুমি ভেবে দেখো না, চম্পলার কোনো কুলবধূকে যদি এই কর্ম করত, তোমাদের মান সম্মান কোথায় থাকতো বলো? বৌদি গো, এই মান সম্মানে কিন্তু একেবারে চলে গেলে মান সম্মান আর ফিরে পাওয়া যায় না, বা হাটে বাজারে সেই মান সম্মান কিনতে পাওয়া যায় না। তাই তবে বুঝি? বৌদি, বলো। আমার সন্তানের হয়ে আমি তোমারই কাছে হাত জোড় করে আমি ক্ষমা চাইছি। আমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। আমি লখাইকে ক্ষমা করতে পারি, তবে এক শর্ত। এমন কি শর্ত বৌদি বলো? আমি লখাইকে ক্ষমা করব। বলো। প্রাসাদের মধ্যে কৌশল্য হ্যাঁ, আমি এসেছি। দাঁড়িয়ে কেন? দাঁড়িয়ে আমার বসার মতো মুখ নেই প্রাসাদে। তাই বুঝি? হ্যাঁ, তাই চঞ্চল অবস্থায় রাগান্বিত ভাব, কিছু বুঝতে পারছি না ব্যাপারটা কি। লক্ষিন্দর, হ্যাঁ, আপনার লক্ষিন্দর আজকের দিনে আমার সঙ্গে যে কর্ম করেছে তা মুখে বলা বোঝা যায় না। লক্ষিন্দর আমার মান সম্মান নিয়ে ধুলো খেলা করেছে, পুলিশ ঠাস করে দিয়েছে। সমঝোতা হয়ে কথা বলবার চেষ্টা করবে। কৌশল্যা কি করেছে আমার পুত্র লক্ষ্মীধর তোমার প্রতি? তাই বুঝি? ক্রোধে পড়ে ছুটে এসেছ আমার প্রাসাদে। চম্পলার অধীশ্বর, তুমি সৎ বিচার করো। তুমি বিচারের আসনে বসে অবশ্যই ন্যায় করো। বিচার করো। যদি সত্যি তাই হয়, আপনি আমার বিচার করে দিন। আপনার সন্তান যে কুকর্ম করেছে, এমন কি কুকর্ম করেছে? লক্ষিন্দর আমার শাড়ির অঞ্চল ছিঁড়েছে, আমার গলার হার ছিঁড়েছে, বললে? কাকির কলস ভেঙেছে, আমার মান সম্মান নিয়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। জিজ্ঞেস করুন আমার দাসীকে, তারও প্রমাণ রয়েছে। সত্যি বাবু, আমরা মিথ্যা আচরণ নিয়ে আসিনি। আমি তো অবাক হয়ে যাচ্ছি। ঠিক এমনি করে একদিন পাঠশালা থেকে ফিরবার পথে ক্রোধা করে প্রবেশ করেছিল, বলেছিল বিয়ে কি জিনিস, ও যে সন্তান আমার উপযুক্ত নয়, এটা কি করে সম্ভব? ও বুঝেছি, বুঝেছি, ওই একমাত্র কারণে মনসার ছলনায় আজ পুত্র আমার যার তার প্রতি অন্যায় ব্যবহার করতে বাধ্য হচ্ছে। কৌশল্যা বলুন। সত্যি তুমি বলেছো আমি বিচারক, আমি চম্পকের রাজা। চম্পকের মধ্যে যতগুলো প্রজাগণ আছে আমার, কেউ অন্যায় করলে আমার বিচারে ভয়াবহ ভাবে বিচার হয়, ভয়ে কম্পিত হয় প্রত্যেকটা প্রজা। কিন্তু তোমার কাছে আমি করজোড়ে বিনতি করছি, আমি বিশ্বাস করলাম যে আমার পুত্র তোমার প্রতি এখনো কর্ম করেছে, তুমি নিজের সন্তান বলে ক্ষমা করে দাও, আর সন্তানের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সওদাগর, আমি লখাইকে ক্ষমা করতে পারি, তবে একটি শর্তে। শর্তে? হ্যাঁ, কি এমন শর্তে? লখাই যে কুকর্ম করেছে আমার সঙ্গে, লখাইকে 7 দিনের মধ্যে বিবাহ দিতে হবে। এ কি শোনালে কৌশল্যা তুমি মরে? এর পূর্বে আমি 6-6টি সন্তানের বিবাহ দিয়ে কি পেয়েছি? পেয়েছি শুধু কান্না, ব্যথা, বেদনা, হাহাকার। কিন্তু ঠিক আছে,
তোমার প্রতি যে আচরণ করেছে এই সংসার যদি চম্পকের প্রত্যেকটা প্রদার করণে গিয়ে পৌঁছায়, আমার মান সম্মান ঐতিহ্য সমস্ত জলাঞ্জলি হয়ে যাবে। ঠিক আছে দাদা, যাওয়ার সময় আমি একটি কথা জানিয়ে যাচ্ছি আপনাকে। বলো। ননদিনী, বলো বৌদি, আমি তোমাকেও একটি কথা বলছি। বলো। লখাই যখন তার মামি মামাকে চিনলো না আজকের দিনে, অন্য কোনো দিন হয়তো তার মাকেও চিনবে না। বৌদি, লখাইকে যদি 7 দিনের মধ্যে বিবাহ না দেন, লখাইয়ের মরা মুখ দেখবেন। আমি লখাইকে অভিশাপ করে গেলাম। চলে এসো দাসী। আজকে সন্তানের মা হয়ে আজকে এবার বৌদির কাছে এত বড় কথা আমার শুনতে হলো গো। শান্ত হও সোনাকা, তুমি বুঝবে না, তুমি বুঝবে না, তুমি শান্ত হও। যাও পুত্র লক্ষ্মীধর প্রাসাদে, হয়তো তোমার অপেক্ষায় বসে আছে খাবারের জন্য। যাও, আমি দেখছি। বেশ। হায় ঈশ্বর, শিব শম্ভু, বলে দাও আমি কোন পথ অবলম্বন করব। যে পুত্র আমার বিয়ের উপযুক্ত হলো না, তার মামি মায়ের গায়ে হাত বাড়িয়েছে, আর যদি আমি বিবাহ না দিই, 1 সপ্তাহের মধ্যে তার মোড়া মুখ দেখতে হবে। না না, এই আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সাক্ষে উপযুক্ত হোক বা না হোক, আমার পুত্র লক্ষ্মীধরের অচিরেই বিয়ের ব্যবস্থা করব। কে কোথায় আছিস? মাধব ঘটককে পাঠিয়ে দাও। বাবা জীবন, হঠাৎ আমাকে স্মরণ করার কারণ